আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, গ্রুপের লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা লাস্ট ক্লাসটা করেছিলাম এই পর্যন্ত, মানে 16 নম্বর রুলস পর্যন্ত আমাদের পড়ানো হয়েছিল। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই প্রশ্নের ক্ষেত্রে আমি বলছিলাম যে আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। তো এই প্রশ্নে আমি বলছিলাম আনসার প্রশ্নকর্তা নিয়েছে ডি, যে বিষয়টাতে আমার কোনো আগ্রহ নাই, মানে কোনো কিছু না থাকা অর্থে নো ব্যবহার হয়। তো এখানে একটা ডিটারমিনার লাগতেছে, আবার সামও হবে, যে বিষয়টাতে আমার কিছু আগ্রহ আছে, সেক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারি ফর্মালি। তো যাই হোক, এবারে 24 সালের একটা নিয়োগ পরীক্ষায়, এই মুহূর্তে সম্ভবত এটা 23 সালের নিয়োগ পরীক্ষায় আসছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোনো একটা পদে, সেখানে সাম আউট করে দেওয়া হয়েছে। এখানে অপশনে দেওয়া ছিল নট, বিতর্ক এড়ানোর জন্য এটা কেটে তারা অ্যাড করেছে নট, এনওটি নট। তাহলে কি হলো? নট, এনি, নান, নো। তখন আর বিতর্ক থাকলো না, কারণ এনি তো আমাদের কোন ধরনের সেন্টেন্সে বসে, এনিটা বসে হলো নেগেটিভ এবং ইন্টারোগেটিভসে বসে। তো এই জায়গায় আর তখন বিতর্ক থাকলো না। এই যে প্রশ্নকর্তাদের উচিত এই প্রশ্ন করার সময় অপশনগুলো ক্রস চেক করা, যেন কোনোভাবে তারা সাপোজ আনসার ডি নিয়েছে, কিন্তু এখানে দেখা যায় যে ডি সে নিল, কিন্তু গ্রামাটিক্যালি এটাও সঠিক, কিন্তু 23 সালের নিয়োগ পরীক্ষায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষায় যে আসছে, সেখানে কিন্তু সামটা তারা উঠিয়ে দিয়েছে। তাহলে আর বিতর্ক থাকলো না, নট বসিয়েছে, কারণ এখানে তো নট হবেই না। তাহলে আমরা শুরু করি এখান থেকে। এর আগে ক্লাস নেওয়া হয়েছে নাউনের উপরে 8টা ক্লাস নেওয়া হয়েছে, একদম নিখুঁতভাবে আপনাদেরকে বোঝানো হয়েছে। তারপরে যদি আপনারা না বুঝেন, আর বোঝানো সম্ভব না। এখন থেকে গ্যাপে গ্যাপে ক্লাস হবে। ক্লাসগুলো মূলত আমি মাঝখানে 2-3 দিন বোর্ড রেডি করলাম, যেই রেডি করি বগুড়াতে আসলেই টানা 3-4 দিন কারেন্টের খুব বিভ্রাট ছিল। এতটাই ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ, মানে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়, দেখা যাচ্ছে যে অনেক জায়গাতেই লোডশেডিং গুলো চলেছে। তো সেটা বিষয় না, বগুড়াতে আমি পরপর 2-3 দিন বোর্ড চালু করতে গেছি, দেখি কারেন্ট ছিল চলে গেছে, অথবা ক্লাস নেওয়ার প্রস্তুতি নিচ্ছি, কারেন্ট ছিলই না। এই সমস্যাগুলো হওয়ার কারণে আমি আর কন্টিনিউ করতে পারি নাই। আর এর আগে যে বললাম 8টা নাউনের উপরে ক্লাস হয়েছে, আপনারা প্রত্যেকেই ক্লাসগুলো করে অবশ্যই যে ক্লাসটা যে আপনি দেখেছেন সিন অবশ্যই লিখবেন দেখে। আর যদি না দেখেন, গ্রুপে কি বলবো যে ইরেগুলার হন, আমি গ্রুপ থেকে কিন্তু ব্লক দিয়ে দেবো। কোনো ইনসাফ, কোনো সততা, কোনো কিছুর আর শুনিয়ে লাভ হবে না, কারণ আপনি আমার কাছে যে 500 টাকা দিয়েছেন তা পড়ার জন্য, পোস্টগুলো আছে এগুলো আপনার নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। আপনারা আগ্রহ দেখালে আমার তরফ থেকে আগ্রহ পাবেন। তাহলে আমরা শুরু করি। এই প্রশ্নটা নিয়ে একবার অনলাইনে তো খুব কাদা খিচড়ি হয়ে গেছিল। টুডে দেখেন, পিপল হু এনজয় ক্রিকেট ইজ বিগার দেন দ্যাট অফ। তো একটা মজার বিষয় এখানে দেখেন, আমাদের এখানে আছে দ্যাট অফ 30 ইয়ার্স এগো, মানে আজকের সময়ের সাথে 30 বছর আগের তুলনা করা হচ্ছে। তাহলে এখানে যদি আমাদের সিঙ্গুলার আছে, কম্প্যারিজন হচ্ছে যে দেন দ্যাট অফ, তার মানে পূর্বের যে নাউনটা হবে সেটা আমাদেরকে অবশ্যই সিঙ্গুলার ইউজ করতে হবে। তাহলে আমাদের এই জায়গায় দেখেন, পিপল তো প্লুরাল হয়ে আছে, আর এটি আছে সিঙ্গুলার, তো সেক্ষেত্রে হচ্ছে না। যেমন আমি বলতেছি যে দ্য ক্লাইমেট অফ বগুড়া ইজ, কি বলবো, যে বেটার দেন দ্যাট অফ ঢাকা। তো এই যে ক্লাইমেট, এটা আনকাউন্টেবল নাউন, তাই দ্যাট ব্যবহার করলাম। তাহলে এখানে দেখেন আমাদের যত পিপল আছে, তাহলে পিপলের আগে এমন কিছু ইউজ করতে হবে সেটা সিঙ্গুলার হয়। তাহলে এখানে আমরা সিঙ্গুলার দেখি, এ গ্রেট ডিল অফ, এ গ্রেট ডিল অফ তো বসবেই না
পিপলের আগে। তবে মজার একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, ইংরেজিতে গ্রামার কিন্তু সহজ হয়ে আসতেছে, হয়তো একটা পর্যায়ে দেখা যাবে যে এসব গ্রামার থাকবেই না। কিভাবে বলি, এই যে গ্রেট ডিল অফ মূলত আমরা ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের আগে ফর্মালের ক্ষেত্রে প্রচুর পরিমাণে। যে আমার প্রচুর বন্ধু আছে, ভালো কথা, আমি বলতেছি আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস অথবা এ লট অফ ফ্রেন্ডস। ফর্মাল লেখার ক্ষেত্রে লিখতে হবে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। কিন্তু আমাদের দেশের যারা প্রশ্নকর্তা এইগুলো ডিপলি স্টাডি না করে, ওই যে বললাম ওইভাবেই প্রশ্ন করে আমাদেরকে। এই যে লট অফ লটস অফ এর ব্যবহার, এটা মূলত ইনফর্মাল বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য। আস্তে আস্তে এগুলো লেখালেখির মধ্যে মানে ফর্মালের মধ্যে ঢুকে যাচ্ছে, যদিও এগুলো ইনফর্মাল। তো ফর্মালের ক্ষেত্রে আমরা ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের আগে এ গ্রেট ডিল বা গুড ডিল অফ। এরা বসে মূলত কার আগে? আনকাউন্টেবল নাউনের আগে। কিন্তু আমি কেমব্রিজ গ্রামার একটা বই পড়লাম ম্যাকার্থির, তো ওই বইটাতে যেটা দেখলাম সেটা যে ইনফর্মালি কখনো কখনো প্লুরাল নাউনের আগে এই গ্রেট ডিলের ব্যবহার আছে, সেটা স্পোকেন ইংলিশে, রাইটিং এর ক্ষেত্রে কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের গ্রেট ডিল অফ হচ্ছে না। আমাদের লাগবে কি, এখানে একটা নাউন লাগবে, তাহলে নাম্বার অফ হচ্ছে না। দেখেন এখানে বিপুলের আগে আমাদের মানে এখানে যেই শব্দটা আমরা ব্যবহার করব, খেয়াল করবেন, সেটা কিন্তু ডিটারমিনার হিসেবে ইউজ হওয়া যাবে না, সেটা ইউজ হতে হবে নাউন হিসেবে। সেটা ইউজ হতে হবে নাউন হিসেবে। তো নাম্বার অফ, এ নাম্বার অফ অথবা দা নাম্বার অফ হয়, শুধু নাম্বার অফ হয় না, অথবা নাম্বারস অফ হয়। তো ভালো কথা, মিনি তো আমাদের হবেই না, কারণ এখানে যত দ্যাট আছে এখানে সিঙ্গুলার লাগবে। তাহলে আমাদের কি হবে, এখানে দা নাম্বার অফ। তাহলে এখানে সংখ্যা, দা নাম্বার মানে কি, দেখেন টুডে দ্য পিপুল হু এনজয় ক্রিকেট ইজ বিগার, মানে আজকাল যে সংখ্যক লোকটা মানে যারা ক্রিকেট খেলাটা উপভোগ করতেছে, যে সংখ্যাটা, সেটা কি বলবো, যে 10 কোটি হোক বা 50 কোটি হোক বা 100 কোটি হোক বা 150 কোটি হোক, যে সংখ্যাটা, এইটা 30 বছর আগের থেকে বিগার। তাইলে এই জায়গায় দ্যাটের জায়গায় বসবে ধরেন দা নাম্বার। দেখেন দা, এই দ্যাট মানে সিঙ্গুলার, মানে এই দ্যাটের জায়গাতে আসলে কি দা নাম্বার। আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে, দা নাম্বার। তাহলে কি হচ্ছে, টুডে দা নাম্বার অফ পিপল হু এনজয় ক্রিকেট ইজ বিগার দেন, দেখেন দা নাম্বার অফ 30 ইয়ার্স এগো। এখন এই যে আমি একবার দা নাম্বার অফ এখানে ইউজ করলাম, দ্বিতীয়বার তো আমার আর দা নাম্বারের দরকার নাই, আমরা প্রোনাউন ইউজ করি নাউনের পরিবর্তে, তখন আমরা এখানে ব্যবহার করলাম ডেমনস্ট্রেটিভ হিসেবে দ্যাট। এই কারণে এখানে যত আমাদের সিঙ্গুলার আছে, এই জায়গায় আমাদের আনসারটা হবে দা নাম্বার। সমস্যা নাই, যখন আমরা ইলজিক্যাল কম্প্যারিজন করাবো তখন এই দ্যাট অফ আর দোজ অফ এর ব্যবহারগুলা মানে প্রোনাউনের মধ্যে আছে, আপনাদেরকে দেখাবো কখন দ্যাট অফ আর কখন দোজ অফ। সিঙ্গুলার হলে বা আনকাউন্টেবল হলে আমরা ব্যবহার করব দ্যাট অফ কম্প্যারিজনের ক্ষেত্রে, আর প্লুরাল হলে দোজ অফ। এখন আমি বলতেছি স্যালারির ক্ষেত্রে। দেখেন বলা হচ্ছে যে শিক্ষকের চেয়ে পুলিশের স্যালারি বেশি, তাহলে কি হচ্ছে, দেখেন দ্য স্যালারি অফ দ্য পুলিশ ইজ বেটার দেন দ্যাট অফ দ্য টিচার্স। তাহলে কি হচ্ছে, শিক্ষকদের চেয়ে পুলিশের স্যালারি। এখন বলা হচ্ছে প্লুরাল, মানে এখানে বলেই যে আমি বগুড়া শহরে থাকি, বগুড়া শহরের রাস্তাঘাটগুলো অনেক চিকন, ন্যারো। তো আর রাজশাহী শহরের রাস্তাঘাটগুলা মানে বগুড়ার চেয়ে অনেক প্রশস্ত, এখন তো আরো প্রশস্ত রাস্তা হয়েছে। সেক্ষেত্রে আমি বলতেছি এইভাবে বলতে পারি, দেখেন দা রোডস হলো এক শহর থেকে আরেক শহরে, তাহলে কি হবে স্ট্রিটস। তাহলে সাধারণত যে দা স্ট্রিটস অফ রাজশাহী, স্ট্রিটস প্লুরাল কিন্তু, দা স্ট্রিটস অফ রাজশাহী আর ওয়াইডার দেন দোজ অফ বগুড়া। আর এটা বগুড়ার ক্ষেত্রে উল্টা করে যদি বলেন তাহলে কি হচ্ছে, যে দা স্ট্রিটস অফ বগুড়া ইজ ন্যারোয়ার, ন্যারো থেকে ন্যারোয়ার দেন দোজ অফ রাজশাহী, রাজশাহীর চেয়ে এগুলো সংকীর্ণ। তাহলে আমরা প্রথমে দেখে আসছি, দেখেন অধিক সংখ্যক মানে মেনি অথবা সাম অর্থে, দেখেন এ লার্জ অথবা স্মল, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। বিগ কিন্তু হবে না, বিগ অথবা ফিউ নাম্বার হবে না, এ ফিউ নাম্বার রং, তেমনি এ বিগ নাম্বারও হবে না, আমাদেরকে লার্জ অথবা স্মল নাম্বার ইউজ করতে হবে।
আর নির্দিষ্ট সংখ্যা বোঝাতে শুধুমাত্র এই যে দা নাম্বার কাউন্টেবল নাউনের পূর্বে। এই যে নোটটা দেখেন, এ নাম্বার অ্যামাউন্ট এর মাঝে, ঠিক আছে, বিগ বা লিটল বসে না। আবার এখানে ফিও হবে না, যে ফিউ নাম্বার হবে না। এগুলো নোট করে রাখেন। এই সংক্রান্ত কিন্তু একটা কারেকশন আসছিল এবারে নিবন্ধন, অনেকেই ভুল করছে, পরে আমি কিন্তু পিকচার উঠায় হুবহু পোস্ট দিয়ে দেখাইছি। লার্জ বা স্মল বসে, তাহলে দেখেন এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, এই যে নাম্বার অ্যামাউন্ট কোয়ান্টিটি, ঠিক আছে, বিগ অ্যামাউন্ট না। তো যাই হোক, এখানে সুন্দর করে বোঝানো আছে। বাট আর এখানে যেটা ব্যাখ্যায় বলা আছে দেখেন, বাক্যটির ভার্ব হচ্ছে সিঙ্গুলার ইজ। খেয়াল করেন, আমি কিন্তু আপনাদেরকে যে ব্যাখ্যা বললাম ওটা বইয়ে দেওয়া নাই। বাক্যটির ভার্ব হচ্ছে সিঙ্গুলার, এই যে ইজ দেখেন যেটা বই বলা আছে, এর পূর্বে মেনি বা এ নাম্বার অফ হবে না। কারণ আপনি যদি এখানে, যেহেতু এখানে আর একটা ওয়ে দেখেন ইজ আছে, তাহলে এখানে দেখেন সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব কিন্তু এইটা, তাহলে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এইটা হেডওয়ার্ড, এটা রিলেটিভ প্রোনাউন, তাহলে আমার এই ইজ এর সাবজেক্ট লাগবে। তাহলে এ গ্রেট ডিল হবে না, নাম্বার অফ হবে না, মেনি হবে না, ভালো কথা। তাহলে আমার সিঙ্গুলার কখন হয়? দা নাম্বার অফ এর ক্ষেত্রে। তাহলে দা নাম্বার অফ পিপল, তাহলে দা নাম্বার অফ এর পরে কি হয়? প্লুরাল নাউন বসে আর ভার্বটা সিঙ্গুলার হয়, তখন দা নাম্বার অফ পিপল ইজ বিগার দেন দ্যাট অফ 30 ইয়ার্স এগো। দা নাম্বার অফ, আমি বলতেছি যে লোকজনের সংখ্যাটা কত? 40, তাহলে দা নাম্বার অফ পিপল ইজ 40, দা নাম্বার অফ পিপল ইজ 50। আমি আপনাদেরকে দ্যাট দিয়ে বুঝালাম, কিন্তু আমি বই ব্যাখ্যা দিয়ে রাখছিলাম ইজ দিয়ে। তো নেক্সট টাইম এই যে যেমন দেখেন, শেখাতে গেলে নিজেও শেখা যায়, নিজেরও অজানা অনেক কিছু আবিষ্কার হয়, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তাহলে কি হলো দেখেন, এখানে কিন্তু একটা ব্যাখ্যা পাইলাম, আর একটা ব্যাখ্যা আপনাদেরকে পড়াতে যা ডিসকভার হয়ে আসলো। নেক্সট টাইম প্রয়োজনে ব্যাখ্যা মানে 1, 2 এইভাবে করে দেব। আমার লাইফে এরকম একটা ঘটনা ঘটছিল, দিনাজপুরে ক্লাস নিতে গিয়ে একটা প্রশ্ন আমি দীর্ঘদিন ধরে মস্তিষ্কের মধ্যে রাখছিলাম, কোনোভাবে ওইটা সলভ করতে পারতেছিলাম না। তো দিনাজপুরে মাঝে জব কোচিং সেন্টারে ক্লাস নিতে গেছি, এক স্টুডেন্ট ঠিক ওই কোয়েশ্চেনটাই করছে। তো পরে আমি চিন্তা করলাম এই প্রশ্নটা নিয়ে আমি 2-3 মাস ধরে ভাবতেছি প্রপার একটা এক্সপ্লেনেশন দাঁড় করানোর জন্য। এই সময় এসে দেখলাম এই স্টুডেন্টটাই তো আনসার দিতে না পারলে আমি এত বড় রাইটার মান ইজ্জত তো গেল আজকে আমার। তো আমি বোর্ডে বাক্যটা 2 বার লিখে মিশে দিলাম, 3য় বার লিখতে যায় এই যে যেমন এখানকার মতো হয়েছে। তখন আমি সুন্দর একটা এক্সপ্লেনেশন পাইলাম। পরে ওটা মিশিয়ে দিয়ে ফের আবার যখন আমি বাক্যটা লিখতে গেছি, ফের আর একটা ওর এক্সপ্লেনেশন পাইলাম। পরে আমি চিন্তা করলাম যে আসলে ক্লাস নিতে গেলে নিজে অনেক কিছু শেখা যায়, নিজের ভিতরে যে ট্যালেন্টগুলো আছে এটা অজান্তেই বের হয়ে আসে, এবং এই যে বললাম ওইটা কিন্তু পরে বিক্রি করা যায়। পরে আমি বইয়ে ক্লজ অধ্যায় এবং প্রোনাউন অধ্যায় এক্সপ্লেনেশন দুটো অ্যাড করে এই যে বললাম কিছু হলেও তো লাইন সংখ্যা বাড়ছে, পেজ সংখ্যা বাড়ছে, আপনাদের কাছে বিক্রি করছি, টাকা আয় করছি, করে যাচ্ছি, হয়তো বা আরো অনেক বছর ইনশাল্লাহ করব। তাহলে এবারে কাজের কথায় আসা যাক। দেখেন, পিপল হচ্ছে প্লুরাল নাউন, বিদায় এর পূর্বে গ্রেট ডিল অফ বসবে না, এটা ফর্মাল রুলস অনুসারে। ফর্মাল গ্রামার মানে যেটা একাডেমিক এবং অফিসিয়াল মানে আমাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার ক্ষেত্রে যেটা লেখা, এবং দাপ্তরিক ক্ষেত্রে আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তো ফর্মালের ক্ষেত্রে এ গ্রেট ডিলের পরে আনকাউন্টেবল নাউন বসে। এবার আসা যাক মোস্ট এর ক্ষেত্রে। মোস্টের পরে নাউন, ভালো কথা, সেটা প্লুরাল হতে পারে। দেখেন, মোস্ট টুরিস্ট, এই যে দেখেন মোস্ট প্লাস নাউন, ঠিক আছে। এখানে দেখেন দা মোস্ট টুরিস্ট নয়, তাহলে আর দা মোস্ট, মেনি, মাস এর সুপারলেটিভ। মোস্ট অফ দা এর পরে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এই যে দেখেন উভয়ের পরে, মানে মোস্ট অফ দা যদি ব্যবহার করি তাহলে এরা আনকাউন্টেবল নাউন হোক অথবা কাউন্টেবল নাউন হোক, এই 2 ধরনের নাউনের পূর্বেই বসে। যেমন বলা হচ্ছে যে মোস্ট অফ দা ইনফরমেশন ইজ
রিলায়েবল অথবা কনফিডেন্সিয়াল, গোপনীয়। মানে তথ্যগুলোর অধিকাংশটা কি কনফিডেন্সিয়াল বা রিলায়েবল, মানে এর উপরে নির্ভর করা যায় অথবা গোপনীয়। এখন বলা হচ্ছে মোস্ট অফ দ্য বয়েজ, মোস্ট অফ দ্য বয়েজ কি, মোস্ট অফ দ্য বয়েজ বলা হচ্ছে যে আর নেগলিজেন্ট ইন দেয়ার স্টাডিজ, মানে তারা তাদের পড়াশোনায় অবহেলাকারী। তাহলে আমরা এখানে দেখি, এই যে দেখেন দ্য ডিকশনারিজ, এই যে দেখেন মোস্ট অফ দ্য, এরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয়ের পূর্বে বসে। তো নেক্সট টাইম চিন্তা করতেছি এক্সপ্লেনেশনগুলো আরো সুন্দরভাবে দেব। অনেক শিক্ষার্থী আসলে পড়ে বুঝতে পারে না, কারণ সবার বেসিক একরকম না, অনেকে খুবই দুর্বল। তো এইবারে আর আমি আপনাদেরকে বলে রাখছি সুপার এডিশন বের করব মাস্টারের, এটা অনেক পরে, কারণ আমার লাইফে একটা জিদ, আমার এই যে এখন ধরেন 35 চলতেছে, তো এই যে 35 মানে এই যে ক্রিকেট খেলে সফল হওয়া, এটা ধরে নিলাম 100% অসম্ভব। তা আমার ইচ্ছা আমি অসম্ভবের পিছনেই ছুটবো। অলরেডি 1-1.5 বছর নষ্ট করলাম, তখন সিরিয়াসনেসটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছিল। তো পরে চিন্তা করলাম যাক, যখন নসিবে থাকে চেষ্টা তো করে রাখি, আবার নতুন করে শুরু করলাম। তো এই কারণে এই 2 ইয়ার্স নষ্ট করব ক্রিকেটের পিছনে, এবং এখান থেকে একটা পজিটিভ রেজাল্ট আনার জন্য। অ্যাজ এ বলার এবং ব্যাটসম্যান দুটা হিসাবেই নিজের মধ্যে যদি কোনো কি বলবো যে হিডেন পটেনশিয়াল বা স্কিল থাকে, এগুলো বের হয়ে আসবে। তাহলে দেখেন দ্য ডিকশনারিজ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট প্রনাউন্সিয়েশন, মানে কি ডিকশনারিগুলোর অধিকাংশতেই কি থাকে, তথ্য থাকে। হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট প্রনাউন্সিয়েশন, এখানে অ্যাবাউট কিন্তু প্রিপোজিশন, তো যাক ভালো কথা যে ডিকশনারিগুলোর অধিকাংশতেই কি থাকে, উচ্চারণ সম্পর্কে তথ্য থাকে। তাহলে আমরা এখানে দেখি যে দা মোস্ট হবে না, কারণ এখানে আমরা রুলসে বলেই আসছি যে দা মোস্ট আমরা মূলত ব্যবহার করবো মাস মেনি এর সুপারলেটিভ। এখানে সুপারলেটিভ হওয়ার মতো কিছু নাই, এখানে কোনো তুলনার বিষয় নাই। তো এখানে আমাদের দেখেন মোস্ট, তো যে বিষয়টা এখানে দা, এই যে দেখেন দা, ঠিক আছে, যত দা আছে তাহলে শুধু মোস্ট হচ্ছে না, কারণ মোস্টের পরে সরাসরি এই যে মোস্ট উড়িশ, সরাসরি প্লুরাল নাউন। এবার আসেন দেখেন অলমোস্ট দা, অলমোস্ট ব্যবহার করলে আমরা সাধারণত অলমোস্টের পরে অল ইউজ করি, যে অলমোস্ট অল দা, তাহলে রাইট আনসার মোস্ট অফ দা। তাহলে কি হবে, মোস্ট অফ দা ডিকশনারিজ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট প্রনাউন্সিয়েশন, অধিকাংশ ডিকশনারিগুলোতে কি থাকে, উচ্চারণ সম্পর্কে তথ্য থাকে। প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণ। একটা বিষয় দেখেন প্রনাউন্সিয়েশন, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। এই প্রনাউন্সিয়েশনের ভার্ব কি, এইটা আসে, বলে রাখি যেহেতু পড়াচ্ছি, তো এর হবে প্রোনাউন্স, 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 প্রোনাউন্সিয়েট না, এইটা রাইট আর এইটা ক্রস। অনেকে আবার ভাবে এটা মনে হয় প্রোনাউন্সিয়েট হবে, প্রোনাউন্সিয়েট, এটা হবে না, এটা ক্রস। ঠিক একইভাবে দেখেন, এটা এগুলো পরীক্ষায় আসে, এই কারণে দেখাচ্ছি। সাপোজ কনভারসেশন, কনভারসেশন আলাপ, কথোপকথন, এর ভার্ব হচ্ছে আমাদের কনভার্স, কনভার্স, কনভারসেট না, কনভারসেট না, এগুলো মাথায় রাখেন। কনভারসেশন কনভার্স, প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্স, তেমনি ওখানে প্রোনাউন্সিয়েট হবে না, এখানে কনভারসেট হবে না। এখন আমরা সিরিয়াসলি দেখা শুরু করি। শেখা অনেক সহজ, আপনারা চাইলেই শিখতে পারেন। দেখেন আমরা দেখি এখন ইয়োর ট্রানে হাসান হ্যাজ রেড, এই যে মোস্ট অফ দা, আমরা যে মোস্ট অফ দা পড়ে আসলাম, দেখেন মোস্ট অফ দা আছে, তাহলে এই জায়গায় কি হবে, মোস্ট অফ দার পরে কাউন্টেবলও বসে, আনকাউন্টেবলও বসে। তো এখানে দেখেন পোয়েম, এটা কি আনকাউন্টেবল নাউন,
আমরা সিম্পলি বলি, মানে একটা প্রশ্নকে বিভিন্ন ভাবে এক্সপ্লেন করা যায়। যেমন আমি এই কপি করার বিষয়টা আমি কাউকে হুবহু কপি করি না, আমি আমার স্টাইলে এক্সপ্লেন করি। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ দিয়ে বলি যে ওই প্রশ্নটা আমি 10 ভাবে এক্সপ্লেন করতে পারি। হয়তো অনেকে পোস্ট দেখে মনে করে যে মানুষটা এরকম, আসলে আমি ব্যক্তি লাইফে চেষ্টা করি শতভাগ ডাউন টু আর্থ থাকার, কিন্তু আমার নেচারটা হারামিদের জন্য ঠিক ওইটাই, ওর চেয়েও আমি ডেঞ্জারাস। এখন দেখেন হাসান হ্যাজ রেট, হাসান পড়ছে মোস্ট অফ দ্য, দেখেন মোস্ট অফ দ্য অফ শেক্সপিয়র, শেক্সপিয়রের কি পড়ছে? তাহলে দেখেন এখানে পোয়েমটা কি নাউন? আমাদের এই শর্ত অনুসারে এই জায়গায় বসবে হয় প্লুরাল নাউন অথবা আনকাউন্টেবল নাউন। ড্রামা কি প্লুরাল নাউন? না, তাহলে হচ্ছে না। প্লে কি প্লুরাল নাউন? না, সিঙ্গুলার, হচ্ছে না। পোয়েম কি নাউন? এটা কাউন্টেবল, সিঙ্গুলার, এ পোয়েম হয়, আর এর আনকাউন্টেবল হচ্ছে পোয়েট্রি। ভালো কথা, তাহলে এই তিনটাই হচ্ছে না। এখানে কি হচ্ছে আমাদের? ওয়ার্কস। এখন অনেকে চিন্তা করতে পারে কেন ওয়ার্কের প্লুরাল ওয়ার্কস কেন হলো? হ্যাঁ, ওয়ার্কস হয়, ওয়ার্ক মানে কাজ, কিন্তু ওয়ার্কস হবে এই যে পাবলিক ওয়ার্কস, যেগুলো সরকারি ইঞ্জিনিয়ারিং কাজ, এগুলোর ক্ষেত্রে ওয়ার্ককে আমরা ওয়ার্কস হিসেবে ব্যবহার করতে পারি নির্মাণ কাজের ক্ষেত্রে। এবারে আসেন আবার কোথায় হতে পারে? ফ্যাক্টরি বোঝানোর ক্ষেত্রে আমরা প্লুরাল হিসেবে ওয়ার্কস ইউজ করতে পারি, ওয়ার্কস মানে ফ্যাক্টরি। এবারে আসেন আমরা যে কবি সাহিত্যিক আছে এদের যে সাহিত্যকর্ম রাইটিং, তারপরে ধরেন পেইন্টার আছে পেইন্টিং, এই পেইন্টিং বোঝানোর ক্ষেত্রে আমরা প্লুরাল সেন্সে ওয়ার্কস ইউজ করতে পারি। তারপরে এই যে যারা ফিল্ম স্টার আছে এরা যে সিনেমা টিনেমা করে, এই ক্ষেত্রে তাদের সৃষ্ট কি বলবো যে সাহিত্য বা শিল্পকর্ম, এই সেন্সে আমরা ওয়ার্কস ইউজ করতে পারি। যেমন আমি কি বলবো যে হোমার, গ্রিক কবি হোমারের দুইটা লেখা বিখ্যাত, এক হলো ইলিয়াড আর একটা সম্ভবত ওডিসি। তো এই যে ইলিয়াড ওডিসি আর দ্য টু কি বলবো যে গ্রেট ওয়ার্কস অফ হোমার, তো তার যে দুইটা সাহিত্যকর্ম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো ওয়ার্কস। তাহলে আপনারা বুঝতে পারছেন, দেখেন মোস্ট অফ দা এর পরে আমাদেরকে ব্যবহার করতে হয় আনকাউন্টেবল নাউন, না হয় প্লুরাল নাউন। তাহলে আমরা এই জায়গায় আনকাউন্টেবল তিনটার কোনোটাই না, সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব প্লুরাল নাউন। ওয়ার্ক ওই যে বললাম সাহিত্যকর্ম বোঝাতে বা শিল্পকর্ম বোঝাতে ওয়ার্কের প্লুরাল ব্যবহার হয় ওয়ার্কস। তাহলে কি হলো? হাসান পড়ছে কি শেক্সপিয়ারের এই যে সাহিত্যকর্মের অধিকাংশই পড়ে ফেলছে, মানে অধিকাংশ পরিমাণেই পড়ে ফেলছে। শেক্সপিয়ারের যতগুলো সাহিত্যকর্ম আছে এর বেশি সংখ্যক, বেশি পরিমাণটাই হাসান পড়েছে। আর একটা বিষয়, অনেক ক্ষেত্রে পড়ানোর সময় কি বলবো যে কোনো কারণবশত যদি বাই চান্স স্লিপ অফ টাং হোক বা স্লিপ অফ পেন হোক, অনেক ক্ষেত্রে কিন্তু পড়ানোর সময় মাথায় আসে না। যদি আমার ভুল হয় আপনারা ধরাই দেবেন, কারণ ভুলের উদ্যোগেও না, আমি চেষ্টা করবো সেটা সংশোধন করে দেওয়ার পরবর্তীতে। এখানে যে এক্সপ্লেনেশন দেওয়া আছে দেখেন, বুক, পিস অফ মিউজিক, এই যে গান হলো, পিস অফ ফিল্মের ক্ষেত্রে আমরা বলতে পারি ওটাও একটা শিল্পকর্ম, পেন্টিং ইত্যাদি অর্থে ওয়ার্কের, ঠিক আছে। কাউন্টের এই যে ওয়ার্ক, কাউন্ট নাউনের প্লুরাল হচ্ছে ওয়ার্কস। একটা মুভি মুক্তি পাইল অমিতাভ বচ্চন প্রবাসের, কালকে সম্ভবত 1898 এডি মনে হয়, যে সিনেমাটাই হোক। তো এই যে ওইটা একটা বলতেছি ইজ এ গ্রেট ওয়ার্ক, ইজ এ গ্রেট ওয়ার্ক, তখন কিন্তু ওয়ার্ককে আমি কাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারবো, যেটা একটা শ্রেষ্ঠ কর্ম, শিল্পকর্ম। তাহলে আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের আর, তবে নেক্সট টাইম এখানে ব্যাখ্যাটাই যে দেখেন আপনাদেরকে শেখাতে গেলে ব্যাখ্যা বাইরে হয়। আর ক্রিকেটের যে ইনভেস্টমেন্ট আপনাদের বলি, এ টাকা আপনাদের ঘাট থেকেই তুলবো। এখন নিজের উপরে বিনিয়োগ করবো, এ টাকা কিভাবে আপনাদের ঘাট থেকে তুলতে হবে ওটা আমি জানি। তো যাই হোক, এই জায়গায় নেক্সট টাইম অন্য রকমের এক্সপ্লেনেশন যোগ হবে, সাথে আরো উদাহরণ যোগ হবে। সেক্ষেত্রে আমি আগে আপনাদেরকে কিউসিটা উপহার দেবো, হয়তো আপনাদের 50 টাকা বা 100 টাকা খরচ হবে। যে যে জায়গায় আর কখনো 2 বছর পরেও যদি সুপার এডিশন আমি বের করি, তখন সত্যিকার অর্থে একটা আমূল পরিবর্তন আসবে। ওই যে বললাম, বাসায় বসে ফেসবুক হাতে নিয়ে মাস্টারকে সিল দিয়ে উল্টাপাল্টা বলে লাভ নাই, অপ্রাসঙ্গিক কথা না বলি, পড়ানো শুরু করি। এবারে আসেন, আই নিড ড্যাশ মিল্ক। মিল্ক কি নাউন, ম্যাস নাউন বা আনকাউন্টেবল নাউন? আমি চাচ্ছি তাহলে প্রথমে এফ ইউ আউট, কারণ এফ ইউটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে, একে প্রথমেই নাই করে দিলাম।
তাহলে এ হট মিল্ক, কারণ এ বসবে না, এটা আনকাউন্টেবল নাউন, এর আগে এ বসবে না। এ লট শুধু ব্যবহার করা যাবে না নাউনের আগে, আনকাউন্টেবল বা প্লুরাল নাউনের আগে ব্যবহার করতে হবে এ লট অব, অব, এ লট অব। তাহলে আমাদের বাকি থাকলো এ লিটল, মানে কি আমি অল্প পরিমাণে কি চাই, দুধ চাই। তাহলে রাইটটা হচ্ছে এইটা। দেখেন হোয়াট কাইন্ড অব নাউন ইজ নলেজ, জ্ঞান। তাহলে প্রপার হচ্ছে না, কারণ এটা কোনো ব্যক্তি বস্তু কোনো কিছুর মানে নির্দিষ্ট একটা নাম না, আর এটা সবসময় প্রপার নাউন হলে ক্যাপিটাল হতে, এটা ক্যাপিটাল হতে পারবে না। তবে কোনো ব্যক্তির নাম যদি নলেজ রাখেন সেক্ষেত্রে আলাদা জিনিস, যে আমি নলেজই রাখবো। ওই যে আমেরিকার বাপ, মানে তার ছেলের নাম আমেরিকা, ম্যাটেরিয়াল হচ্ছে না কারণ এটা বস্তু না। তাহলে এটা আমাদের কি হবে, অ্যাবস্ট্রাক্ট। কমন তো হবেই না, কারণ এর আগে সাধারণত আমরা, এখন একটা মজার বিষয় আছে দেখেন, আমরা যখন ওই যে ম্যাচ নাউন কাউন্টেবল আনকাউন্টেবল পড়ে আসলাম, যে হি হ্যাজ এ গুড নলেজ অফ ইংলিশ, তখন কিন্তু দেখলাম যে নলেজের আগে এ বসতে পারে। তো এটা হলো আমরা এই যে প্রশ্নগুলো করা হয়, এটা সাধারণত আমাদেরকে ধরতে হবে, এক্সেপশনাল ক্ষেত্রে না। কারণ নলেজকেও আমরা কি করতে পারি, আনকাউন্টেবল থেকে কাউন্টেবল সিঙ্গুলার সেন্সে ইউজ করতে পারি। আগের ক্লাসগুলো দেখে নিয়ে পেয়ে যাবেন। আপনাদেরকে দেখাই তারপরেও, কারণ যেহেতু ক্লাস নিচ্ছি ইনস্ট্যান্ট দেখানোটাই ভালো, আপনাদের জন্য সুবিধা হবে। এ নলেজ, এই যে দেখেন, হি অ্যাকার্ড আ নলেজ অফ ইংলিশ। কিছু আনকাউন্টেবল নাউন এর শুধু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, এদের প্লুরাল হয় না। এরা আনকাউন্টেবল কিন্তু এদেরকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যায়। এই যা শেখাতে গেলে একই সঙ্গে শেখালে এগুলো মনে, দেখেন হি অ্যাকোয়ার্ড এ নলেজ অফ ইংলিশ, সে ইংরেজির একটা জ্ঞান অর্জন করলো। দেখেন ফর দিস জব, এই চাকরির জন্য ইউ উইল নিড এ গুড নলেজ অফ ইংলিশ, তোমার ইংরেজির একটা ভালো জ্ঞান লাগবে, মানে একটা লেভেল লাগবে, এই লেভেল অফ নলেজ। তো আশা করি বুঝতে পারলেন যে এরা আনকাউন্টেবল নাউন, কিন্তু এদের আগে এই যে দেখেন এ ব্যবহার হয়েছে, মানে এরা আনকাউন্টেবল নাউন, শুধু এদের ব্যবহারটা সিঙ্গুলার হিসেবে হতে পারে। তো আমরা যখন পরীক্ষায় আনসার করি, যেমন ক্যাটল, এটা কোন নাউন, সাধারণত আমরা যদি এইভাবে থাকে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল, সাধারণত এটা কালেকটিভ নাউন, তবে এটাকে কমন নাউন করা যায় কখন, যে এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং। তো পরীক্ষায় হার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে, সেক্ষেত্রে আনসার করবেন হার্ডটা কালেকটিভ। কিন্তু যদি এ হার্ড অফ ক্যাটলের নিচে ওইবারে আন্ডারলাইন করা থাকে, তখন আর কালেকটিভ আনসার হবে না, তখন আনসার করতে হবে কমন নাউন। ভাইরে বই দেখে পড়ানো আর নিজে থেকে জেনে পড়ানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আশা করি আপনারা বুঝতে পারতেছেন বইয়ে কি লেখা আছে। এগুলো দেখতে হয়, মানে বইয়ের এক্সপ্লেনেশনের সঙ্গে আমার এক্সপ্লেনেশনটা মিলতেইছে না। সব কি আর কাট কপি পেস্ট করে আপনি পাবেন? মানুষকে গালিগালাজ করা হয় এসব কারণে। এগুলো পড়িয়েছি। পঁচিশ 29 আসুন। অনেক সময় লাগবে পড়াতে, সমস্যা নাই, পুরোটাই শেষ করবো ইনশাল্লাহ আজকে। 30, ওরে বাবারে কত পেজ, 32 হোক। দু চোখের তারাই সে কি তুমি এলো তুমি।
তাহলে আমরা পরের প্রশ্নে যাই। তাহলে নলেজটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু একে সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার করা যায়। যে আই হ্যাভ এ গুড নলেজ অফ ইংলিশ, বা ইউ হ্যাভ টু অ্যাকোয়ার এ নলেজ অফ ইংলিশ বা এ গুড নলেজ অফ ইংলিশ। তাহলে আসেন, আই নিড সাম। তাহলে দেখেন সাম অ্যাডভাইসেস হবে না, কারণ অ্যাডভাইসটা সবসময় কি সিঙ্গুলার, এটা আপনারা জানেন যে আমার কিছু উপদেশ দরকার। তো এই জায়গায় আমাদের নাউন লাগবে অ্যাডভাইস। অ্যাডভাইস, সিনারি, এরা অলওয়েজ আনকাউন্টেবল সিঙ্গুলার। অনেক সময় লাগবে এই ক্লাসে, যা হোক শেষ করি। এবার আসেন চমৎকার একটা কোয়েশ্চেন, দ্য কাউন্টেবল ফর্ম অফ, দেখেন লাফটার, হাসি। এখানে এই দুটা নিয়ে প্রবলেম। দেখেন যদি ব্যারেন্স টোফেল দেখেন, সেক্ষেত্রে লেখা আছে, এক সাইডে লেখা আছে আনকাউন্টেবল, এখানে লাফটার, ডান সাইডে লেখা আছে কাউন্টেবল। ঠিক আছে, সেক্ষেত্রে লেখা আছে এ লাফ, এ লাফ। কিন্তু এখানে প্রবলেম হলো, এই প্রশ্নটা নিয়ে আমি নিজেই কনফিউজড। লাফটারের ফর্ম চাইছে, তো ফর্ম বলতে কি, কোনো নাউনের যখন আমরা আনকাউন্টেবল থেকে কাউন্টেবল করি তখন একটা ফর্ম নিয়ে, ওর আগে আমরা ব্যবহারের ক্ষেত্রে ফর্ম কিন্তু এইটাই, মানে লাফটার আনকাউন্টেবল, কাউন্টার হলো লাভ। ব্যবহারের ক্ষেত্রে আমরা ওর আগে কি ব্যবহার করি, ক্ষেত্র বিশেষে এ বা এন, যদি অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভের আগে ধরেন শুরু হলো ভায়েল সাউন্ড দিয়ে, তখন তো এন লাগবে। আবার দাও ইউজ হতে পারে। তো ফর্মের ক্ষেত্রে কিন্তু এটাই হওয়া উচিত। এ কারণে এই দুইটা আনসার নিয়ে আমি নিজেই কনফিউজড। এখন প্রশ্নকর্তা যদি বাই চান্স এইটা নিয়ে থাকে তাহলে তো গেল গা, কারণ এক এক বইয়ে এক এক রকমের অপিনিয়ন দেওয়া থাকে। যেহেতু ফর্ম চাইছে, আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। কিরকম একটা এরকম এক্সাম্পল দেওয়া যায়, আমরা বলি নলেজের কথাই বলি। ধরেন এটা আমাদের নলেজ না, ওয়াকিং দিই, ধরেন ওয়াকিং নিলাম, ওয়াক। জি, ওয়াকের কাউন্টেবল ফর্মটা কি? ভালো কথা। কাউন্টেবল ফর্মটা যে লেটস গো ফর এ ওয়াক, ধরলাম ওয়াকটাই। আর আরেকটা জায়গায় থাকলো এ ওয়াক, তা আমি ওয়াক নেব না এ ওয়াক নেব, সরি এখানে ধরেন ওয়াকিং। তো আমার ক্ষেত্রে ফর্ম চাইলে কিন্তু ফর্ম এইটাই। যেমন আমরা ভার্ব ফর্ম চাচ্ছি, নলেজ, নলেজের ভার্ব ফর্মটা কি? নো। এখন হি নোজ, তখন কিন্তু নোজ হয়ে যাচ্ছে, বা হি নিউ, আমরা ভার্ব ফর্মটা নোই নেব। তো ওর সঙ্গে আমরা সাবজেক্ট অনুসারে এস লাগাতে পারি, টেন্স অনুসারে ওর পাস্ট ফর্ম করতে পারি, কিন্তু বেসিক ফর্মটা কি? ফর্মটা হচ্ছে নো। নলেজের ভার্ব ফর্মটা হচ্ছে নো। তো এখানে বিষয়টা এইটা যে লাফটারের মানে ফর্মটা হচ্ছে কিন্তু লাফি। এর আগে আমরা যখন ব্যবহার করব কি বলে কাউন্টেবল নাউনগুলো, ওর আগে আমরা ডিটারমিনার ইউজ করব অথবা এর প্লুরাল করব। এবার আসেন, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে দুধ থাকুক আর ফ্রিজেই থাকুক। তাহলে আমরা দেখি, এই যে বললাম এ বিগ অ্যামাউন্ট, এটা আগেই বাদ, এর আগে বলে আসলাম বিগ অ্যামাউন্ট হয় না। এবার আসেন মাছ, মাছটা কিন্তু ফর্মাল ইংলিশে ব্যবহার করা যায়, কিন্তু প্রশ্নকর্তা এটা নেয়নি, মানে এটা পসিবল। এটাই আমি বললাম যে এই জায়গায় দুটো আনসার পসিবল, এটা পসিবল এবং এটা পসিবল। ঠিক আছে, স্মল হবে না, কারণ ছোট, নাউজুবিল্লাহ, যাক নেগেটিভ সেন্সে আর ওই আলোচনায় না যায়। আমরা আসি যে পরিমাণ, অল্প পরিমাণ বোঝানোর ক্ষেত্রে এ লিটিল ব্যবহার করব। ঠিক আছে, যে দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য গ্লাস। বিগ অ্যামাউন্ট হচ্ছে না যে বিশাল পরিমাণে, মাছ ফর্মালি যে বেশি পরিমাণে গ্লাসে দুধ আছে, সেক্ষেত্রে কিন্তু মাছ হয়। এটা অক্সফোর্ড ডিকশনারিতে আপনারা এই যে ডিটারমিনার ইউজে দেখেন, ফর্মাল ইংলিশে কিন্তু এটা পসিবল, ইম্পসিবল না। তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রশ্নকর্তাদের উচিত কি করা, অপশনগুলোর ক্রস চেক করা, যেন শুধু সব দিক দিয়ে অ্যানালাইজ করলেই একটাই আনসার হয়। আমি এর আগেও বলছি যে পিএইচসির যারা প্রশ্ন করে, বিশ্ববিদ্যালয়ের টিচাররা অনেক প্রশ্ন করে, যদি মাস্টার বইয়ে 15,000 প্রশ্ন থাকে, টোটালি গোছানো হয় প্রায় 1.5 থেকে
2000 গ্রামার প্রশ্ন পাওয়া যাবে যেগুলানে একাধিক থেকে 2টা 3টা 4টা আনসারও পসিবল, এরকম কোয়েশ্চেন আছে। পরেরটা দেখেন, উই নিড টু বাই সাম নিউ, আমাদের কি করার দরকার, নতুন। তাহলে দেখেন কি ফার্নিচার, আর সেটা হবে না, এটা কোনো ফর্ম নাই। ফার্নিচার, ঠিক আছে, ফার্নিচার বানান ভুল, এইটা ফার্নিচার এইটাও ভুল। তাহলে আমাদের ফার্নিচার আনকাউন্টেবল নাউন, আমাদের নতুন কিছু কি কেনা দরকার, আসবাবপত্র কিনা দরকার, তো ফার্নিচারের ফর্ম এইটাই হবে। পরেরটাই আসেন, দেখেন আরেকটা বিষয়, আপনারা ক্লাস না করলে এটা আপনাদের দায়ভার। আপনারা দেখি আমার পেজে যে কমেন্ট করেন যে আপনার তো কথা ঠিক নাই, ঠিক মতো ক্লাস নেন না। আমি যে 9টা ক্লাস নিয়েছি, আমি ক্লাসগুলোর ভিউ দেখছি, আপনারা তো ঠিক মতো ক্লাসই দেখেন না। আর আমি বলছিলাম যে আমার ক্লাসগুলোতে আপনারা দেখছেন কিনা, এটা আমার বুঝতে হবে যে ক্লাস করছেন বা পোস্ট করছেন কিনা। অন্তত পোস্টটা করছেন, মানে কি বলবো যে হ্যাভ রেড, আই হ্যাভ রেড ইট, বা যেটাই লেখেন, অথবা আই হ্যাভ সিন দ্য ভিডিওস, যে কোনো মানে সংকেত লিখে কমেন্ট করবেন যেন আমি বুঝি যে স্টুডেন্টরা এটা দেখছে। আপনারা তো পারেন না, এই কাজগুলো না করার কারণে আপনারা শর্ত ভাঙছেন। আমি চাইলে আপনাদের প্রত্যেকে দিতে পারি, কিন্তু আমি কথা দিয়েছি ক্লাস নেবই, কিন্তু খুব সাবধান। এবারে আসেন, মনীষা ডিড দ্য জব উইদাউট হ্যাভিং, এখানে নেগেটিভ আছে। ইন্টারেস্ট ইন ইট মানে কি, এটাতে খুব বেশি আগ্রহ না থাকা সত্ত্বেও, মানে থাকা ছাড়াই কি করছে, মনীষা ডিড দ্য জব, সে কাজটা করেছিল। তাহলে এখানে অল হবে না, অল ইন্টারেস্ট মানে সব, দেখেন মেনি হবে না কারণ এটা আনকাউন্টেবল নাউন। লিটিল, তা আমার তো এখানে নেগেটিভ আছেই, এখানে আবার নেগেটিভের দরকার নেই, মানে কি তার কাজটাতে বেশি আগ্রহ না থাকলেও সে কি করছিল, কাজটা করছিল, এ কারণে হবে মাস। সুমন ইসলাম স্যার কয়টা, আজকে নাউনটা শেষ করব, এরপরে ধরবো প্রোনাউন। প্রথমে এই পার্ট অফ স্পিচগুলো যদি আমরা ইন ডিটেইল কি বলবো যে শিখতে পারি, পরবর্তী আইটেমগুলো আর বুঝতে তেমন সমস্যাই হবে না। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, ওগুলো টেন্স রিলেভেন্ট যে বিষয়গুলো আছে ওগুলো আমাদের জন্য ডাল ভাত হয়ে যাবে। সেন্টেন্সে অনেক কিছুই তখন সহজে পারবো। পরে আসেন, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, তাহলে দেখেন এফ ইউ হবে না কারণ মানিটা আনকাউন্টেবল নাউন, আর আগে এফ ইউটা হচ্ছে কাউন্টেবলের ডিটারমিনার। কোয়াইট এফ ইউ এটাও হবে না, মিনিও হবে না, মিনি মানি হয় না, তাহলে হবে এ লিটল। এখানে শুধুমাত্র একটাই আছে, হলো কোয়ান্টিফায়ার আছে যেটা আনকাউন্টেবল নাউনের। এগুলোর জন্য আমাদের দরকার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল। তো এখানে মানিটা আনকাউন্টেবল নাউন, তাই শুধুমাত্র এ লিটল। অনেক ক্ষেত্রে আপনারা যদি এই ডিস্ট্রাক্টর গুলো চেক করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে না কাউন্টেবলের ক্ষেত্রে আর এটা আনকাউন্টেবলের ক্ষেত্রে, তখন ইজিলি আনসার করতে পারবেন। পরেরটা আসেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই হ্যাভ মেনি ওয়ার্কস টু পারফর্ম, সাধারণ কাজ যে কাজগুলো আমরা বাসায় করি, এই সেন্সে ওয়ার্কটা অলওয়েজ কি আনকাউন্টেবল, তখন এর সঙ্গে কি হবে না, এর প্লুরাল হবে না। সাধারণ কাজ, সাধারণত যে কাজকর্মগুলো আমরা করি কাজ অর্থে যেটা, ঠিক আছে, তো সেক্ষেত্রে এর প্লুরাল হবে না, এ কারণে এটা ক্রস। আর এর আগে তখন কি হবে না, কাউন্টেবলের ডিটারমিনার বসবে না, এই যে মেনি বসবে না, ভালো কথা। আই হ্যাভ মাস ওয়ার্কস, তো মাস বসলো ঠিক আছে, এখানে আবার ওয়ার্কস আছে এই জন্য এটাও ক্রস। আই হ্যাভ এই যে মাস ওয়ার্ক টু পারফর্ম, পারফর্ম মানে এক্ষেত্রে ডু, যে আই হ্যাভ মাস ওয়ার্ক টু ডু মানে আমার কাজ বা ক্যারি আউট বাস্তবায়ন করা বা সম্পাদন করা। পারফর্ম মানে সম্পাদন করা বা সম্পন্ন করা, যে আমার অনেক কাজ সম্পন্ন করার আছে। পরেরটা আসেন, আই ডোন্ট হ্যাভ। তাহলে আমরা দেখি ফার্নিচারের ক্ষেত্রে, ফার্নিচার কি নাউন, আনকাউন্টেবল নাউন। দেখিনি ফার্নিচার আনকাউন্টেবল নাউন, তো এর আগে আমাদের মাস বসে, ভালো কথা। এই যে দেখেন মেনি বসবে না, এটা কিসের ডিটারমিনার, কাউন্টেবলের, আর এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এ কারণে এটা ক্রস। এখানে দেখি মেনি
এটা ক্রস, এখানে ফার্নিচার আছে, এইটা ক্রস, মাছ ঠিক আছে কিন্তু এখানে ফার্নিচার, এই কারণে এটা ক্রস, ক্রস ক্রস ক্রস, এটা রাইট। যে আমার খুব বেশি কি নাই, আসবাবপত্র নাই, আই ডোন্ট হ্যাভ। এখন মাছটা কেন হলো দেখেন, এই যে ডোন্ট হ্যাভ এটা নেগেটিভ সেন্টেন্স, তো নেগেটিভ সেন্টেন্সে আমরা সাধারণত নেগেটিভ এবং ইন্টারোগেটিভে ব্যবহার করি মাছ, সেটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বেশি অর্থে। এখন দেখেন শি ওয়ান্টেড টু সার্ভ সাম কপি, সে কিছু মানে অল্প কিছু কপি পরিবেশন করতে চাইছিল, টু হার গেস্ট, তার অতিথিদেরকে সে কিছু কপি পরিবেশন করতে চাইছিল। হাউ এভার, যাই হোক ঘটনা ঘটছেটা কি, অলদো যদিও দেখেন কি ছিল না, হি হ্যাড নট মেনি, সুগারটা কি নাউন, ম্যাটেরিয়াল নাউন বা আনকাউন্টেবল নাউন, এর আগে মেনি বসবে না। দেখেন দেয়ার ওয়াজ নট গ্রেট অ্যামাউন্ট অফ সুগার, তা এখানে ভুল আছে, দেখেন দেয়ার ওয়াজ নট গ্রেট অ্যামাউন্ট না, এ গ্রেট, ভালো কথা, এ কারণে এটা ভুল। আবার আমার এত কথারও প্রয়োজন নাই। এবার আসেন, শি ডিডন্ট হ্যাভ মাস সুগার, এই যে দেখলাম নেগেটিভ সেন্টেন্সে মাস প্লাস আনকাউন্টেবল নাউন, এখানেও দেখেন এটা নেগেটিভ সেন্টেন্স, শি ডিডন্ট হ্যাভ, ঠিক আছে, মাস সুগার, তার খুব বেশি কি ছিল না, চিনি ছিল না, মানে সে তার অতিথিদেরকে কফি পরিবেশন করতে চাইছিল, যদিও হাউএভার যাই হোক কি ছিল না, তার খুব বেশি চিনি ছিল না। শি ওয়াজ ল্যাকিং ইন অ্যামাউন্ট অফ, এগুলো ওই যে বলে অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন কি, এইগুলো আজারা ফালতু পেঁচাল দিয়ে রাখছে। এখানে ল্যাকিং ইন মানে শি ওয়াজ ল্যাকিং ইন, এখানে অ্যামাউন্ট অফ এর দরকারই ছিল না, যে শি ওয়াজ ল্যাকিং ইন সুগার, তার চিনির অভাব ছিল, এটুকু হলেই হতো। জি বলা হচ্ছে তার বুদ্ধির অভাব, সেক্ষেত্রে আমরা বলতে পারি হি বা শি ইজ ল্যাকিং ইন কমন সেন্স। পরেরটায় আসা যাক। ও নো, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক মানে কি বাক্য খুঁজে বের করেন। দেখেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন চাকরি পরীক্ষায় আসে, আমি এগুলো পোস্ট দিয়ে গত 5-6 বছরে অসংখ্য আবার দেখালাম। এ কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না, সবই পড়তে হবে। কোনটা রিপিট হবে এটা আমিও জানি না, আপনারাও জানেন না। আর একটা বিষয়, অনেকে আমাকে জ্ঞান দিতে আসে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো একদিকে করবেন, চাকরির একদিকে করবেন, ব্যাংকের আরেক দিকে করবেন। ভাই যারা বলেন তারা একবার ওইভাবে সব প্রশ্ন বইয়ে রেখে রিপিটেশন ছাড়া একটা বই বের করে দেখাতে বলেন, এটা এই জন্মে সম্ভব না, এই পৃথিবীতে সম্ভব না। তখন কি করতে হবে, যে প্রশ্ন ধরেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, ওই 16 সালের প্রশ্নের মধ্যে ওই প্রশ্ন আছে, আবার 17 সালের প্রশ্নের মধ্যে এইটা আছে, ধরেন এটা আবার রিপিট হলো, তখন ওই প্রশ্ন আবার উল্লেখ করতে হবে। তখন হবে এক প্রশ্ন 7 থেকে 8 বার থাকবে, আপনি সাপোজ এইটা বাদ দিবেন ওই 17 থেকে দিয়ে, এত সহজ না, ওই জায়গাতে ভেঙে যাবে, ওই জায়গায় আর চাইলেও সাজাতে পারবেন না। তখন এই 1200-1300 পেজের বই বললামই তো, এই জন্মে এই পৃথিবীতে সাজানো সম্ভব না। আসেন ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে ইন্ট্রুডার, অনুপ্রবেশকারী, দ্য ইন্ট্রুডার দেখেন স্টুড কোয়াইটলি ফর ফিউ মোমেন্টস, তাহলে এখানে একটা বিষয় দেখেন, ফিউ মোমেন্টস হবে না, মানে অল্প কিছু সময়। এই যে দেখেন দ্য ইন্ট্রুডার অনুপ্রবেশকারী, স্ট্যান্ড মানে কি দাঁড়ানো, এর পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, কোয়াইটলি মানে নীরবে দাঁড়িয়ে থাকলো, ফর এ ফিউ মোমেন্টস মানে কি অল্প কিছু মুহূর্ত, অল্প কিছু মুহূর্ত। তো এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি ফর এ ফিউ মোমেন্টস। এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কিন্তু এটা সঠিক। ওই যে গরুকে আকাশে উড়ানোর মতো, গরু কখন আকাশে উড়ে, স্বপ্নে গরু আকাশে উড়ে। যে আমি একটা ড্রিম দেখলাম যে গরু আকাশে উড়ছিল, গরুকেও আকাশে উড়ানো যায়, ওইটারও যোগ্য করা যায়, যদিও প্রাগম্যাটিক্সে নাই, মানে বাস্তব প্রয়োগে নাই। গ্রামাটিক্যালি এটা পসিবল, কিন্তু এটার প্রাগম্যাটিক্স নাই। প্রাগম্যাটিক্স মানে বাস্তব প্রয়োগ নাই। যে কি বলবো, যে অনুপ্রবেশকারী নীরবে, মানে তেমন মুহূর্ত দাঁড়িয়ে থাকিনি, মানে অর্থটাই আসে না। যে সে যে নীরবে দাঁড়িয়ে চুপি চুপি দাঁড়িয়েছিল, এই সংখ্যাটা বেশি না, তো এইরকম সেন্স আসে না। দেখেন আপনার সেন্সটা কি আসে প্র্যাকটিক্যালি, মানে প্রায়োগিকটা কি, যে অনুপ্রবেশকারী নীরবে দাঁড়িয়েছিল অল্প কিছু মুহূর্ত বা অল্প কিছুক্ষণ। তো এটাই কি বলবো, জি আমাদের দেশে অবশ্য
মাথা মোটা প্রশ্নকর্তারা আছে, এরা কি করে দেখেন, কোনো মানুষকে আপনি কোনোদিন বলতে শুনবেন যে হি ওয়াজ কজ টু ডাই অফ কলেরা, সে কলেরায় মারা গেছে, প্যাসিভ আমাকে কেন করতে হবে? আমার আছে, আমি বলতেছি আমার একটা কাউ আছে বা আমার একটা পেন আছে, আমি ডাইরেক্ট বলবো যে আই হ্যাভ এ কাউ, বা আমি কি এইভাবে বলবো যে এ কাউ ইজ হ্যাড বাই মি? ওই প্রশ্নকর্তা আসলে স্টুপিড। মাঝে মাঝে এদেরকে আমার ইচ্ছা হয় সামনে পাইলে থাপড়ায় মাড়ি থেকে দাঁত ফালাইয়া দিতাম, ফাজিলের দল। এবারে আসেন, ঠিক একইভাবে যেই প্রশ্নগুলো আমাদের দরকার নাই, আমি ডাইরেক্টলি বলবো যে হি ডাইড অফ কলেরা বা হি ডাইড অফ ক্যান্সার। আমি কি বলবো হি ওয়াজ কজ টু ডাই অফ ক্যান্সার? এইভাবে কখনো কেউ বলে যে জিনিসের প্রয়োজন নাই সেই ঘোড়ার ডিম আমার জীবনে কেন শিখতে হবে? গার্বেজ। পরেরটা আসেন দেখেন, এ ফিউ। এ ফিউ এটা কিন্তু পজিটিভ টার্ম, মানে সাম, মেনি অথবা সেভারেল, এই তিনটা সেন্সে এ ফিউ এর ব্যবহার আছে। এ ফিউ তাহলে পজিটিভ টার্ম, এটাই রাইট। এটা পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিটারমিনার। মিনিংলেস টার্ম, ক্রস, অর্থহীন না। নেগেটিভ টার্ম হবে না, নেগেটিভ হলো শুধু ফিউ। নেগেটিভ হচ্ছে শুধু ফিউ বা লিটল, এরা হলো নেগেটিভ টার্ম। আর এ ফিউ বা এ লিটল, এ লিটল, এরা হচ্ছে পজিটিভ টার্ম। নান অফ দ্য অ্যাবভ হবে না, তাহলে রাইট আনসারটা পজিটিভ টার্ম। পরে আসেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য বাছাই করেন। তোমাকে একটা উপদেশ দিয়ে, এটা না আসছে কিন্তু এটা আমি বাংলা লিখে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে। তাহলে দেখেন, লেট মি গিভ ইউ, অ্যাডভাইসটা আমি কি বললাম, এটা আনকাউন্টেবল নাউন, এটাকে আপনি কাউন্টেবল করতে পারবেন। আপনাদেরকে আগে এগুলো পড়ানো হয়েছে, আগের ক্লাসগুলো দেখবেন। আনকাউন্টেবল নাউনগুলোকে আমরা কাউন্টেবল করতে পারি। সেক্ষেত্রে কি হবে, এদের আগে আমাদেরকে কি বলবো যে পার্টিটিভ ইউজ করতে হবে বা ক্লাসিফায়ার, মানে যে শব্দগুচ্ছ প্রয়োগ করে, যেমন বলছি ওয়াটার, ওয়াটার আনকাউন্টেবল নাউন, কিন্তু আমি বলছি আমাকে এক গ্লাস পানি দেন, এই যে আমি ব্যবহার করলাম এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অথবা আমাকে এক গ্লাস পানি এনে দাও, ফেস মি এ গ্লাস অফ ওয়াটার। তো এই যে এ গ্লাস অফ আমি ইউজ করলো, এ গ্লাস অফ, এটা হচ্ছে ক্লাসিফায়ার বা ফার্টিটিভ। এটাকে ক্লাসিফায়ারও বলে, আবার ফার্টিটিভও বলে। ডিকশনারিতে আপনি ফার্টিটিভ লিখে সার্চ দিলেই পাবেন। আবারও দেখি, এই যে লেট মি গিভ ইউ ওয়ান অ্যাডভাইস হবে না, কারণ এটা আনকাউন্টেবল নাউন, এর আগে কাউন্টেবলের ডিটারমিনার হবে না, এটা ক্রস। লেট মি গিভ ইউ অ্যান অ্যাডভাইস, এক্ষেত্রে অ্যান হবে না, ক্রস। লেট মি গিভ ইউ এ সিঙ্গেল অ্যাডভাইস, এই যে এ সিঙ্গেল এর সামনে ক্রস। লেট মি গিভ ইউ এ পিস অফ অ্যাডভাইস, এইটাকে বলে ক্লাসিফায়ার অথবা পার্টিটিভ, মানে উপযুক্ত শব্দ। ক্লাসিফায়ার, এটা দ্বারা আনকাউন্টেবলকে আমরা কাউন্টেবল করতে পারি, এই ক্লাসিফায়ার বা পার্টিটিভ বসিয়ে। এই যে দেখেন, পার টি টিআই, পার্টিটিভ। এই যে এ পিস অফ আমরা ব্যবহার করলাম, করে এই আনকাউন্টেবল নাউনটাকে এখন, কারণ যে তোমাকে আমি বাংলায় বলতে পারবেন যে একটা উপদেশ দিই, কিন্তু ইংরেজিতে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে গেলে তার আগে পার্টিটিভ বা ক্লাসিফায়ার ইউজ করতে হবে। পরে দেখেন, পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড, মানে কি লোকজন বিদেশে ভ্রমণ করতে পারে। তাহলে লিটল হবে না, কারণ এটা প্লুরাল নাউন, এ কারণে এটা ক্রস। এখন দেখেন, ভেরি লেস, এইটাও ক্রস, কারণ লিটল থেকে লেস, এই দুটাই ক্রস। লিস্ট, এইটাও ক্রস, কারণ এখানে সুপারলেটিভ কিছু নাই, মানে কম্প্যারিজনের কিছুই ঘটেনি। তাহলে হবে ফিউ, মানে কি লোকজন বিদেশে যারা যেতে পারে এদের সংখ্যাটা খুবই কম, মানে যেতে পারে না বললেই চলে, বা এদের সংখ্যাটা খুব বেশি না। তো এখন একটা মজার বিষয় দেখেন, এটা আপনাদেরকে শিখিয়ে রাখি। এই যে আমি ব্যবহার করলাম, ও নো, few people can travel abroad, abroad মানে বিদেশ, ভালো কথা। এটা আমরা ব্যবহার করব মূলত রাইটিং এর ক্ষেত্রে, ফর্মালে। আর ইনফর্মাল স্পোকেন এর ক্ষেত্রে, ইনফর্মাল মানে বা স্পোকেন এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব নট মেনি, নট মেনি পিপল, ঠিক আছে। ক্যান ট্রাভেল অ্যাব্রড, ক্যান ট্রাভেল অ্যাব্রড। এই যে দেখেন, ফিউটা ফর্মাল, এর পরিবর্তে আমরা ব্যবহার করি নট মেনি, ব্যবহার করি নট মেনি।
আবার বলে রাখি স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার হয় নট মেনি, ফিউ এর পরিবর্তে। বুঝতে পারেননি? বিসিএস এর এই কোশ্চেন সম্ভবত যে নট মেনি পিপল ক্যান কমিট সাচ এ হেইনাস ক্রাইম। সাচ এ হেইনাস ক্রাইম মানে কি, খুব অল্প সংখ্যক লোকজনই কি করতে পারে, মানে এই সংখ্যাটা বেশি না, এমন জঘন্য অপরাধ করতে পারে। তো ভালো কথা, এটা মূলত স্পোকেনের ক্ষেত্রে নট মেনি। তো ফর্মালির ক্ষেত্রে যে ফিউ পিপল বলা হচ্ছে, ফিউ পিপল আর ফ্রি ফ্রম এরর্স। তো যারা ভুল ত্রুটি মুক্ত এদের সংখ্যাটা বেশি না, সেক্ষেত্রে আমি বলতেছি নট মেনি পিপল আর ফ্রি ফ্রম এরর্স বা ফ্রি ফ্রম ফল্টস। তাহলে এখানে ফিউ। আর স্পোকেনের ক্ষেত্রে আবার বলি আমরা ব্যবহার করি সাধারণত এই ক্ষেত্রগুলো ফিউ এর পরিবর্তে স্পোকেনে ভেরি ফিউ ব্যবহার হয় বেশি, নট মেনি ব্যবহার হয়। ফোন ওভারহিট হয়ে গেছে, ঘোড়ার ডিম বন্ধ না হলেই হয়। দামি ফোন কিনছি কিন্তু ফোনটার এখনো ব্লুটুথ কেনা হয় নাই, যে কারণে এই ফোনটা দিয়ে ক্লাস নেওয়া যাচ্ছে না। রেজলিউশন আরো ভালো আসতো। যখন আমরা পরের প্রশ্নে যাই, চুজ দ্য কাউন্টেবল নাউন। এই যে দেখেন কাউন্টেবল নাউন, তাহলে ওয়াটার আনকাউন্টেবল, ফাইন জরিমানা আনকাউন্টেবল, ম্যাজিক জাদু আনকাউন্টেবল। ফাইন মানে জরিমানা, জরিমানা, ম্যাজিক জাদু এগুলো আনকাউন্টেবল। তাহলে এখানে হবে নিউজ পেপার, পত্রিকা, সংবাদপত্র, ডেইলি স্টার হোক, যুগান্তর হোক, এগুলো। এবার আসেন চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো। কাউন্টেবল, তাহলে মিউজিকটা আনকাউন্টেবল, কিন্তু এর কাউন্টেবল হচ্ছে হলো এখানে চাইছে কিন্তু কাউন্টেবল, এটা আনকাউন্টেবল। এর কাউন্টেবল ফর্ম হচ্ছে সং। এবার আসেন লাভ, এটাই এখানে কি বলছে কাউন্টেবল, তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবল। স্যান্ড, এটাও আনকাউন্টেবল, স্যান্ড ম্যাটেরিয়াল নাউন। তাহলে কি হচ্ছে মেসেজ, মেসেজটা হচ্ছে আমাদের বার্তা, বার্তাটা হচ্ছে কাউন্টেবল নাউন। এর প্লুরাল হচ্ছে মেসেজেস, যেটা কাউন্টেবল তার প্লুরাল হবে মেসেজেস। তাহলে এখানে এই তিনটা আনকাউন্টেবল, এইটা কাউন্টেবল, আর এখানে এই তিনটা আনকাউন্টেবল, এইটা কাউন্টেবল। পরে আসেন চুজ দ্য আনকাউন্টেবল নাউন ফ্রম দ্য বিলো। তাহলে আমরা দেখি ড্রিম, ঠিক আছে, এর ড্রিম হয়, আমরা এইভাবে এ ড্রিম ইউজ করতে পারি, ভালো কথা। তাহলে থট, ঠিক আছে, থটটাও কাউন্টেবল। আই হ্যাভ এ থট, আমার একটা ভাবনা আছে। টেবল, এ টেবল, টেবলস, ভালো কথা। তাহলে এখানে দেখেন আনকাউন্টেবলটা হচ্ছে সল্ট, লবণ, এটা ম্যাটেরিয়াল নাউন, সল্ট, লবণ। তবে এটা প্রপার নাউন হয় যে ইংল্যান্ডের একটা ব্যাটসম্যান আছে, কি জানি ফিল সল্ট না কি, তো কোনো ব্যক্তির নাম যদি হয় তখন এটা কিন্তু প্রপার নাউন। যেমন রোজ, রোজটা কি নাউন, কমন নাউন। জি রোজেস স্মেল সুইট, বা দা রোজ মানে ফুল অর্থে কিন্তু রোজ প্রপার নাউন হবে না, কিন্তু টাইটানিকের নায়িকা রোজ, তখন কিন্তু ওইটা প্রপার নাউন। ক্রিকেট সারাদিন প্র্যাকটিস করলাম, আজকে প্রচুর ব্যাটিং প্র্যাকটিস করলাম। দুনিয়াকে চমকাতে হবে বিগ বিগ সিক্স মেরে। সারাদিনই বৃষ্টির মধ্যে 350 গ্রামের বল, 350 গ্রাম ওয়েট বল দিয়ে প্র্যাকটিস করলাম, পুরো শরীর ব্যথা হয়ে আছে। যাই হোক, রাত করে আপনাদের ক্লাসগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করব, আর সারাদিন চলবে, মানে কি বলবো, হার্ড হিটিং প্র্যাকটিস হবে। তাহলে এই যে দেখেন একইভাবে পরের কোশ্চেন, আই ডোন্ট হ্যাভ, এই যে এটা নেগেটিভ সেন্টেন্স আর এখানে ফার্নিচার। খেয়াল করেন এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের ফার্নিচার আনকাউন্টেবল নাউন, মেনি হবে না, টু তো দরকার না, অ্যাডভার্ব এখানে হবে না, লাগবে এখানে ডিটারমিনার। টু কিন্তু এখানে অ্যাডভার্ব, এখানে আমাদের লাগবে ডিটারমিনার, কারণ এটা আনকাউন্টেবল নাউন, তার আগে আমার দরকার ডিটারমিনার। তাহলে বাকি থাকলো মাস আর মোর। তো এখানে কম্প্যারিজনের সেন্স নাই, ঠিক আছে। তাহলে এখানে মাস, যে আমার কি বেশি ফার্নিচার নাই। এই যে দেখেন গিভ মি মিল্ক, মিল্ক আনকাউন্টেবল নাউন, তাহলে দা লিটল হচ্ছে না। এর আগে আমি আপনাদেরকে কয়েকবার উদাহরণ দিয়ে দা লিটল আর দা ফিউ এর ব্যবহারগুলো শিখাইছি 3টা ক্লাসে, যে কখন আমরা দা লিটল ইউজ করবো আর কখন দা ফিউ ইউজ করব। দা লিটলের মধ্যে একটা সেন্স হলো নেগেটিভ, ঠিক আছে, এবং ওই নেগেটিভের পুরোটাই। দা ফিউ দা লিটলের ক্ষেত্রে সেম। তাহলে গিভ মি
দ্য লিটিল মিল্ক হবে না, এখানে ক্রস, কারণ পরে ক্লজ নাই। দ্য লিটিল ইউজ করতে গেলে পরে কিন্তু আমাদের কি লাগবে, ক্লজ লাগবে। তাহলে গিভ মি লিটিল মিল্ক মানে আমাকে তেমন দুধ দিওই না, সেন্সে হচ্ছে না। মানে গ্রামাটিক্যালি আপনি বসাতে পারবেন যে আনকাউন্টেবল নাউনের আগে আমি লিটিল বসায় দিলাম, মানে গ্রামাটিক্যালি বসায় দিতে হবে, কিন্তু সেন্সে হবে না। যে আমাকে দুধ দিওই না, আমাকে অল্প পরিমাণে দুধ দাও, তাহলে এ লিটল। এ ফিউ তো হবে না, এটা কাউন্টেবলের ডিটারমিনার। তো সবসময় গ্রামার দেখলে হবে না, ওটা সেন্সেও সাপোর্টেড হতে হবে, অর্থেও সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তাহলে পরের প্রশ্নে আসা যাক। চমৎকার একটা কোয়েশ্চেন আছে, দেখেন আপনাদেরকে দেখাই। এই প্রশ্নটা আগে খুব বেশি শিক্ষার্থীরা কোয়েশ্চেন করতো যে এই প্রশ্নটা কেন হলো, এটা কেন হলো না। মজার একটা বিষয় দেখেন। দেখেন, দ্য টাউন ইজ ভেরি কোয়াইট অ্যাট নাইট। শহরটা কি খুব নীরব বা খুব শান্ত। অ্যাট নাইট, রাত্রে শহরটা কি থাকে, খুব শান্ত থাকে। পিপল গো আউট, পিপল গো আউট মানে কি, লোকজন বাইরে যায়। এখন আমাদের এখানে দেখি এই যে পিপলের ক্ষেত্রে দেখেন যে শহরটা খুব শান্ত। শান্ত কেন, লোকজন বাইরে যায়। শহর শান্ত তখনই থাকবে যখন লোকজন রাতে কি করে না, বাইরে যায় না। তাহলে লিটল বাদ, কারণ পিপল প্লুরাল নাউন, এর আগে লিটল হবে না। প্লুরাল নাউনের আগে তো লিটল বসে না। এ লিটল হবে না, এটাও বাদ, কারণ এই দুটা বসে হলো আনকাউন্টেবল নাউনের আগে, এটা প্লুরাল কাউন্টেবল পিপল। এখন বাকি থাকলো আমাদের ভেরি ফিউ আর হলো এ ফিউ। ভেরি ফিউ আর এ ফিউ। তাহলে আনসার কি হবে আপনারা বলেন। বলতে পারবেন, মানে কি অল্প সংখ্যক লোকজন বাইরে যায়। আর এটি হলো ভেরি ফিউ পিপল গো আউট, লোকজন বাইরে যায় না বললেই চলে। তাহলে কোনটা হবে বলেন। এখানে কিন্তু দুটো আনসারই গ্রামাটিক্যালি রাইট, দুটো আনসারই এখানে দেখতে হবে আমাদের। তখন এই জায়গাতে দেখেন, আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। এই জায়গাতে দেখবেন টাউন ইজ ভেরি কোয়াইট অ্যাট নাইট, সেন্সটা হলো এই জায়গার সাথে। ভেরি কোয়াইট মানে খুবই শান্ত বা খুব নীরব। খুবই নীরব মানে কি স্বাভাবিকের চেয়ে বেশি। তার মানে এই যে ফিউ, ফিউ পিপল গো আউট, ফিউ পিপল গো আউট মানে কি লোকজন বাইরে যায় না, যারা যায় সেই সংখ্যাটা খুবই নগণ্য। খুবই নগণ্য মানে নট মেনি। আরো সুন্দর করে আপনাদেরকে বোঝায়, নট মেনি। তাহলে আমরা এখানে ভেরি ফিউ কেন নিলাম, ফিউ এর পরিবর্তে ইনফরমালি, যদিও মূলত এইটা হলো ইনফরমাল। এই যে বললাম আমাদের দেশের প্রশ্নকর্তারা এই বিষয়গুলো মাথায় রাখে না, কোনটা ফরমাল কোনটা ইনফরমাল। এক এক প্রশ্নকর্তা, কারণ নির্দিষ্ট তো আর একজন দুজন করে না, যখন যে পায় সে তখন বিভিন্ন বই আনে। ওই যে বললাম যাচাই বাছাই গ্রামাটিক্যালি অ্যানালাইজ করে নাই, প্রশ্ন বানিয়ে দিয়ে দাও। ওটা ফরমালে পড়লো না ইনফরমালে পড়লো, ব্রিটিশে পড়লো না আমেরিকানে পড়লো, যাক আমরা আনসার নিছি মরুগ্গা শিক্ষার্থীরা। আর এই যে আমার মতো অন্যান্যরা তো ভুল উত্তর দিয়ে বসে, বেকায়দাত পড়ি শুধু আমি। কারণ এদেশে আমি ছাড়া আর কোনো রাইটার কখনোই এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইজ করেনি, এবং আমি ছাড়া আর কেউ এগুলো নিয়ে সঠিক উত্তর এইভাবে রিসার্চ করে দেয়নি। আমি দেওয়ার পর অন্যরা কপি করে। আর আপনারা ওই যে বললাম কিছু মানুষ আছে, এতটাও মানুষ আমাকে দোষারোপ করে যে আমি নাকি কপি করি। কারণ এদেশে গ্রামারের রিয়েল কি বলবো যে রিসার্চার একমাত্র বলা যায় যে আমি। কারণ আমার পূর্বসূরি কোনো রাইটারই এত গভীরে যে এগুলো নিয়ে গবেষণা করে না, বা করেও নি, করার মতো এখন নাইও। ইন দ্য ফিউচার ভালো কেউ আমার চেয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি। তাহলে দেখেন দ্য টাউন ইজ ভেরি কোয়াইট অ্যাট নাইট, তাহলে ফিউ পিপল বা নট মেনি পিপল গো আউট। এখানে আপনাদের তিনটা ওয়ে শিখাই দিলাম, এইভাবে কেউ শেখাবে না। এখানে হবে মূলত ফিউ পিপল গো আউট মানে কি লোকজন বাইরে যায় না বললেই চলে, মানে যে লোকজন বাইরে যায় তাদের সংখ্যাটা বেশি না। যে আমি বলতেছি আমার এই শহরে বন্ধু নাই বললেই চলে, তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন দিস টাউন বা ইন দিস সিটি, তাহলে ফিউ ফ্রেন্ডস মানে বন্ধু নাই বললেই চলে। তেমনি ওই লোক যারা যায় তার সংখ্যাটা খুব বেশি না, তাহলে ফিউ পিপল গো আউট। মানে স্পোকেনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন নট মেনি অথবা ভেরি ফিউ। এই ফিউ মানেই ভেরি ফিউ, ফিউ মানেই নট মেনি। স্পোকেনে ভেরি ফিউ আর নট মেনির প্রাধান্যটা বেশি, ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ফিউ এর প্রাধান্য বেশি। ফর্মালের ক্ষেত্রে এখানে এইভাবে রাখা লাগতো, লিটিল না দিয়ে এখানে দেওয়া লাগতো, দেখেন দেওয়া লাগতো ফিউ। ফিউ ভালো কথা,
তো সেক্ষেত্রে তখন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর্মাল, আর লিখে দেওয়া লিখতো ফর্মাল প্রশ্নে যে ফর্মাল, তাহলে আনসার হতো এইটা, তখন আর এইটা হতো না। আর এখানে ফর্মাল ইনফর্মাল উল্লেখ নাই, অন্য অপশনের সাথে মিল নাই, এ কারণে। এখন এখানে কিন্তু এইটাও করা পসিবল, কিভাবে আপনাদেরকে এখন দেখাই। ধরেন এই জায়গাতে আমি ভেরি রাখলাম না, যে দ্য টাউন ইজ কোয়াইট অ্যাট নাইট, শহরটা রাতে শান্ত থাকে, তখন কিন্তু আবার আনসার হয়ে যাবে এইটা, যে এ ফিউ পিপল, তখন হবে এ ফিউ। এ ফিউ মানে সাম, মানে অল্প কিছু লোকজন বাইরে যায়, সাম পিপল গো আউট। তখন কিন্তু আবার এটা করা পসিবল হবে যদি আমি এখানে এটা আউট করি। আশা করি বুঝতে পারছেন। দেখেন ফর অ্যান ইনভেস্টর মানে একজন বিনিয়োগকারীর জন্য বা পক্ষে, হু ড্যাশ মানি সিলভার বন্ডস আর গুডস অপশন, মানে যার কাছে অর্থ আছে তার ক্ষেত্রে সিলভার অথবা বন্ডস, বন্ডস কেনা ভালো অপশন, ভালো উপায়। তাহলে দেখেন এখানে আমাদের রাইট আনসার কি হবে, এই দুটো আগে বাদ, কারণ ফিউ হবে না, মানির সাথে কি হয় না, ফিউ হয় না। হ্যাজ সো ফিউ, এই দুটা হচ্ছে না, প্রথমে বাদ। এখন বাকি থাকলো হ্যাজ সো এ লিটল আর হ্যাজ ভেরি লিটল। তাহলে এখানে দেখেন সো আছে, সো এর পরে আবার আমার এ লিটল বসবে না, তো ভালো কথা, এ কারণে এটা আউট। রাইট আনসার হলো ভেরি লিটল। এই প্রশ্নটা নিয়ে আমি, এটা সম্ভবত ব্যারেন্স টোফেল এই প্রশ্ন নেওয়া ওখান থেকে, তবে আমার এই প্রশ্নটা নিয়ে আবার অ্যানালাইজ করার আছে, আমি আবার অ্যানালাইজ করে আপনাদেরকে জানাবো। ওখানে দেওয়া থাকুক, যদি গ্রামাটিক্যালি এটাও পসিবল হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানাবো। কারণ ব্যারেন্স টোফেলে যিনি মডেল টেস্টটা দিয়েছে উনি হয়তো বা এক পার্সপেক্টিভ দেখছে, অন্য মানে অনেক ক্ষেত্রে হয় কি, কিছু প্রশ্ন আমি দেখছি প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, এই যে থমসন এবি মার্টিনেটের বইয়ে একটা বিষয় বলছে যে ম্যাথমেটিক্স এটার প্লুরাল হয় যদি কারো, ওই যে বললাম ব্যক্তিগত গুণ বোঝানোর ক্ষেত্রে, যে মাই ম্যাথমেটিক্স আর উইক, মানে গণিতে আমার দক্ষতা দুর্বল, মানে গাণিতিক দক্ষতা দুর্বল। কিন্তু অ্যাডভান্স ইংলিশ গ্রামার মার্টিন ইংসের বই আবার বলা আছে ম্যাথমেটিক্সকে কোনোভাবেই প্লুরাল করা যাবে না। বুঝেন কোথায় ঝামেলা? তো যাক, এই প্রশ্নটা আমি ইয়ে করে রাখলাম, আমি আবার অ্যানালাইজ করে দেখব। অ্যানালাইজ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য বাছাই করেন। এই যে দেখেন মেনি ওয়ার্কস টু ডু, তাহলে কাজ বোঝাতে এটা আউট, তাহলে এখানে আউট, এটা তার মানে ক্রস, মানে ওয়ার্ক, কাজ বোঝাতে ওয়ার্কই থাকবে, এর আগে প্লুরাল ডিটারমিনার বসবে না, এর প্লুরাল হবে না। তেমনি এখানে এটা ঠিক আছে, কিন্তু এই জায়গাতে এটা ক্রস, এই কারণে এটা ক্রস। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, তাহলে এটা ঠিক আছে। এই লট অফ কি বসে, আনকাউন্টেবল কাউন্টেবল উভয় নাউনেরা, আমার প্রচুর কাজ করবার আছে। ওই যে আগে দেখলাম আই হ্যাভ মাস ওয়ার্ক টু পারফর্ম, ঠিক এটা একই, এটা মানে ওইটা আই হ্যাভ গ্রেট ডিল ওয়ার্কস টু ডু। তো এই যে এখানে ভুল কতগুলা দেখেন, এই জায়গাতে হতো আই হ্যাভ, এখানে বসতো এ গ্রেট ডিল অফ, আর এখানে এটা ক্রস, তাহলে হতো যে আই হ্যাভ আ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু, আমার প্রচুর কাজ করার আছে, অথবা আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, অথবা আই হ্যাভ এ লোড অফ ওয়ার্ক টু ডু, অথবা আই হ্যাভ মাস ওয়ার্ক টু পারফর্ম। সুন্দর করে লিখে আপনাদেরকে বুঝাই, দেখেন চারটাই রাইট। এখানে লিখি তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন, একটু মনোযোগ রাখেন। দেখেন আমার প্রচুর কাজ করার আছে, আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, ওয়ার্ক টু ডু, টু ডু এর জায়গায় পারফর্ম ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, টু ডু বা পারফর্ম। এখন এই লট অফ এর পরিবর্তে
লট অফ ওয়ার্ক। এখন দেখেন এই লট অফ এর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন এর পরিবর্তে লটস অফ, অথবা এ লোড অফ, অথবা এই যে লোড অফ, অথবা এ হিপ অফ, অথবা লোডস অফ। যেমন এই যে লটস বললাম তেমনি লোড থেকে লোডস করা যাবে, অথবা হিপ থেকে হিপস করা যাবে। একইভাবে দেখেন আই হ্যাভ এ গ্রেট ডিল অফ ওয়ার্ক অফ ওয়ার্ক টু ডু অথবা পারফর্ম। ঠিক আছে, ভালো কথা। একইভাবে আই হ্যাভ মাস ওয়ার্ক টু পারফর্ম বা ডু। বোর্ডের প্রবলেম, বোর্ড থেকে লেখে না। পারফর্ম বা ডু, ভালো কথা। তাহলে দেখেন ভুল করছি কোথায়, ওয়ার্ক লেখা লাগতো, মাস ওয়ার্ক টু ডু। ফর্মালের ক্ষেত্রে দেখেন এটাও ফর্মাল, এটাও ফর্মাল। বলছি ফর্মাল ইংলিশে অ্যাসার্টিভ সেন্টেন্সও মাস ইউজ করা যায়, যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মাস মানি। তো এটাও ফর্মাল, এটাও ফর্মাল। কিন্তু এই যে আমি ব্যবহার করলাম এ লট অফ ওয়ার্ক টু ডু অথবা আই হ্যাভ এ লোড অফ ওয়ার্ক টু ডু, এইগুলো হচ্ছে মূলত ইনফর্মাল। এগুলো মূলত স্পোকেনের জন্য। ফর্মালির ক্ষেত্রে আমরা এগুলো লিখবো আই হ্যাভ এ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু, আমার প্রচুর কাজ করবার আছে, অথবা আই হ্যাভ মাস ওয়ার্ক টু ডু বা টু পারফর্ম। এগুলো মূলত ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে। আর স্পোকেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু বা টু পারফর্ম অথবা টু ক্যারি আউট, অথবা আই হ্যাভ লটস অফ ওয়ার্ক টু ডু, অথবা আই হ্যাভ এ লোড অফ ওয়ার্ক টু ডু, অথবা আই হ্যাভ লোডস অফ ওয়ার্ক টু ডু, অথবা আই হ্যাভ এ হিপ অফ ওয়ার্ক টু ডু, অথবা আই হ্যাভ হিপস অফ ওয়ার্ক টু ডু। আশা করি এইটা নিয়ে আর আপনাদের প্রবলেম হবে না। উফ আল্লাহ, হাঁটু মাটু সব ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়ে ক্লাস নেওয়া যাচ্ছে না। এটাই তো এই তাহলে দেখেন উই হ্যাভ নট বিন গিভেন, আমাদেরকে দেওয়া হয়নি, মানে কেউ আমাদেরকে দেয়নি আপডেট অন দ্য পেশেন্ট কন্ডিশন। মানে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বা ডাক্তারের পক্ষ থেকে কি করা হয়নি, আমাদেরকে আপডেট মানে কি একদম সর্বশেষ তথ্যটা অন পেশেন্ট কন্ডিশন মানে কি রোগীর অবস্থা সম্পর্কে আমাদেরকে সর্বশেষ তথ্য জানানো হয়নি বা দেওয়া হয়নি। তাহলে আপডেট, দেখেন আপডেট এটা কি নাউন, কাউন্টেবল হোক। এখানে কিন্তু আমাদের মূল বিষয়টা দেখতে হবে, এটা নেগেটিভ সেন্টেন্স। উই হ্যাভ নট বিন গিভেন, আমাদেরকে দেওয়া হয়নি। তো এই জায়গায় সাম হবে না, এটা ক্রস। তো এখানে আমার নট আছেই, নান হবে না, ক্রস। তাহলে এখানে বাকি থাকলো মাস আর হলো অ্যানি। এই জায়গাতেই হলো সমস্যা। মাসও গ্রামাটিক্যালি রাইট, অ্যানিও রাইট। কারণ নেগেটিভ সেন্টেন্সে আমরা মাসও ইউজ করতে পারবো, অ্যানিও ইউজ করতে পারবো, কিন্তু আমাদেরকে এক্সাক্ট সেন্স দেখতে হবে যে আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি, কি রোগীর অবস্থা সম্পর্কে কোনো সর্বশেষ তথ্য দেওয়া হয়নি। তাহলে এই জায়গায় প্রপার সেন্সে আমরা আনসার করবো অ্যানি, কিন্তু মাসটাও রাইট। আর আমরা বলি রোগীর সর্বশেষ আমাদেরকে বেশি তথ্য জানানো হয়নি, মানে অল্প কিছু জানানো হয়েছিল, এই সেন্সে ধরলে এইটাও রাইট। তো এই জন্য যারা প্রশ্ন করে তাদেরকে চারটা অপশনই ওই যে বললাম ক্রস চেক করে দেখা উচিত, যেন একটার বেশি আনসার না হয়। পরেরটা আসেন দেখেন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য গ্যাপ। মজার একটা বিষয় দেখেন, এখানে দেখেন অফ দ্য ফিল্ম, ফিল্ম কি নাউন, কাউন্টেবল, সিঙ্গুলার কাউন্টেবল। এখানে দেখেন ওয়াশ, ওয়াশটা সিঙ্গুলার ভার্ব, ওয়ার্থ ওয়াশিং, এটা ওয়ার্থ ওয়াশিং মানে কি ফিল্মটার মানে দেখার যোগ্য না,
ওয়াট ওয়াচিং। এখন এই যে লাস্ট একটা মুভি মুক্তি পাইলো তুফান নাকি, হ্যাঁ তুফান, যে তুফান ইজ এ ফিল্ম ওয়াট ওয়াচিং, ওয়াট ওয়াচিং মানে তুফান ফিল্মটা দেখার যোগ্য। তাহলে এখানে দেখেন ফিল্মটা কি নাউন আমাদের? কাউন্টেবল নাউন। তাহলে এখানে সেভারেল হবে না, কেন হবে না? যদি এখানে সেভারেল ব্যবহার করি তাইলে আমাদের ভার্ব এবং নাউন দুটোই প্লুরাল করতে হবে। সেভারেল মানে কয়েকটি, তাহলে এখানে সেভারেল হচ্ছে না। সেভারেল অফ দ্য ফিল্মস ওয়ার হতো, সেভারেল অফ দ্য ফিল্মস ওয়ার, তখন আর এই ফিল্ম থাকতো না, ওয়াস ওয়াস হবে না। তো ভালো কথা, দেখেন দ্য হোল অফ দ্য ফিল্ম। মজার একটা বিষয় দেখেন, চুজ দ্য ইনকারেক্ট। এই যে আমরা শিক্ষার্থীরা এই জিনিসটা প্রায় ভুল করি, এখানে কিন্তু ইনকারেক্ট চাইছে, যে এর ক্ষেত্রে কোনটা ইনকারেক্ট। এখানে সেভারেল ব্যবহার করলে এখানে হতো যে সেভারেল অফ দ্য ফিল্মস, আর এখানে হতো ওয়ার, এ কারণে এটা হবে না। এখানে সাম হবে, যে সাম অফ দ্য ফিল্ম, ফিল্মটির কিছু অংশ, ওয়াস ওয়ার্থ ওয়াচিং কিছু অংশ দেখার উপযুক্ত, অথবা দ্য হোল অফ দ্য ফিল্ম ওয়াস ওয়ার্থ ওয়াচিং মানে কি ফিল্মটার পুরোটাই দেখার যোগ্য, অথবা মাস অফ দ্য ফিল্ম ওয়াস ওয়ার্থিং মানে ফিল্মটার বেশি অংশই দেখার যোগ্য। এ কারণে আনকাউন্টেবল নাউনের আগে আমরা এই তিনটা ইউজ করতে পারতেছি, মানে এই গ্যাপে শুধু এইটা পারতেছি না, এইটা ক্রস। সেভারেল হবে না, সেভারেল মানে কয়েকটি। নেক্সট টাইম এই জায়গাতে আমার একটা নোট দিয়ে দেওয়া লাগবে যে এটা কেন হবে না, যে সেভারেল অফ দ্য ফিল্মস ওয়ার ওয়াথ ওয়াচিং হলে বাক্যটি সঠিক। আসেন, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার ডিটারমিনার ইজ ইউজড প্রপারলি, মানে একটা সেন্টেন্স আইডেন্টিফাই করেন যেখানে ডিটারমিনারকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখেন আই হ্যাভ নট মাস ফ্রেন্ড, এই যে দেখেন ফ্রেন্ডস প্লুরাল নাউন, এই জায়গায় মাস হবে না। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার, এটা রাইট, আমার অল্প সংখ্যক বন্ধু আছে এখানে। এখানে দেখেন ফ্রেন্ডস, এর আগে এ লিটিল হবে না, কারণ এটা আনকাউন্টেবল। আই হ্যাভ এ লিটিল ফ্রেন্ডস, এটা হবে না, এ কারণে ক্রস 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 রাইট, এইটা যে আমার এখানে অল্প কিছু বন্ধু আছে। আর আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হিয়ার, আমার এখানে বন্ধু নাই বললেই চলে। পরেরটা আসেন, দেখেন উই কুড বিয়ারলি গেট অ্যান ইনফরমেশন অ্যাট দ্য এয়ারপোর্ট, মানে কি এয়ারপোর্টে আমরা তথ্য পাই না বললেই চলে, তথ্য পাই না বললেই চলে। তো মজার একটা বিষয় দেখেন, পিপল সিম টু হ্যাভ, মানে লোকজন মনে হয়, টু হ্যাভ আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইটস, মানে কি লোকজনের ফ্লাইট সম্পর্কে কি ধারণা নাই বললেই চলে। তাহলে এই জায়গায় দেখেন আছে নেগেটিভ, এটা আগে দেখলেন বেয়ারলি, বেয়ারলিটা কিন্তু উই কুড বেয়ারলি গেট অ্যান ইনফরমেশন অ্যাট দ্য এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টে কি তথ্য পেতে পারতাম না, এটা কিন্তু পাস্ট টেন্স এবং এটা নেগেটিভ সেন্স দিচ্ছে, এটা নেগেটিভ সেন্স দিচ্ছে, মানে কি আমরা এয়ারপোর্টে তথ্য, এখন মনে হচ্ছিল লোকজনের কি ফ্লাইট সম্পর্কে ধারণা নাই, মানে যারা আছে এই সংখ্যাটা খুব কম। তাহলে আমরা যদি দেখেন মেনির সাথে এনি ব্যবহার এখানে হবে না, কেন? দেখেন এই জায়গায় নেগেটিভ, এটাও কিন্তু আমাদের মূলত একটু নেগেটিভ সেন্সই আসবে, মানে অল্প কিছু লোকজন তথ্য জানে, মানে সেই ক্ষেত্রে দেখেন যে মেনি পিপল যদি আমি ব্যবহার করি, যে অনেক লোকজনের হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইটস, মানে অনেক লোকের ঠিক আছে কোনো ধারণা আছে, কেমন হচ্ছে, এটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। আর এটা অ্যাসার্টিভ সেন্সে, এটার কারণে এটা বাদ। এখন দেখেন এ লট অফ পিপল, ঠিক আছে, ঠিক একইভাবে এটাও বাদ, এনিটা এখানে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। পরে দেখেন অনলি এ ফিউ, এটা ঠিক আছে, অনলি এ ফিউ মানে ফিউ পিপল। অনলি এ ফিউ মানে এর আগে আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে ফিউ মানে ভেরি ফিউ, স্পোকেনের ক্ষেত্রে ফিউ মানে নট ম্যানি, তো ওই অর্থে আমরা কিন্তু জোরালোভাবে অনলি এ ফিউ ব্যবহার করতে পারি। ফিউ এর পরিবর্তে এই অনলি এ ফিউ মানে ফিউ, যে ফিউ পিপল সিমড মানে এই সংখ্যাটা কম, যে নট মেনি পিপল সিম টু হ্যাভ, ঠিক আছে, সাম আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইট, মানে মনে হয় অল্প কিছু সংখ্যক লোকের ফ্লাইট সম্পর্কে আইডিয়া আছে, মানে যাদের এই ফ্লাইট সম্পর্কে আইডিয়াটা আছে, মানে টু হ্যাভ
সাম আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইটস, মানে যাদের ফ্লাইট সম্পর্কে সামান্য তথ্য আছে বা ধারণা আছে, এদের সংখ্যাটা বেশি না, মানে নট মেনি পিপল সিম টু হ্যাভ। তো তখন তো বুঝেই গেলেন যে এই জায়গাতে আমাদের ফিউ আসবে। তো এখন দেখেন আমরা তো এটাও নিতে পারতাম, এই ফিউটা এখানে মোস্ট অ্যাপ্রিভিয়েট, তা আমার তো একবার ফিউ হচ্ছেই, ঠিক আছে, পরে আমি আবার কেন নেগেটিভ করব, যে ফিউ পিপল সিম টু হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইট, তখন আর কিন্তু এইটা হচ্ছে না। এই কারণে কিছুটা আমরা নিলাম, কি বলবো যে